প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি আসলে মূলত একজন কবি সম্পর্কে আলোচনা করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। ইংরেজি সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে সেই অনার্স পার্ট 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, বিশেষ করে অনার্স পার্ট 1 পার্ট 2 তে যেমন এই কবির কবিতাগুলো পড়তে হয়, আবার অন্যান্য বর্ষের ছাত্রছাত্রীদেরকেও এই কবির সম্পর্কে ধারণাটা রাখতে হয়। আর শুধু ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি মনে করব না যে এই কবিকে মনে রাখার প্রয়োজন আছে। আমি মনে করি যে বিশ্ব সাহিত্যের প্রত্যেকটা শাখায় অথবা যে কোনো ভাষার এবং সাহিত্যে আসলে এই কবি বেশ সমাদৃত একজন কবি এবং জনপ্রিয় একজন কবি বলে আমি তাকে মনে করি। আর সেই কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমার খুবই প্রিয় একজন কবি ইংরেজ কবিদের মধ্যে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আসলে প্রকৃতির কবি মনে করা হয় তার কবিতার কারণে। ওরশিপার অফ নেচার, এক কথা আমরা যদি বলি, উইলিয়াম শেক্সপিয়ার ইজ কনসিডার্ড টু বি দ্য ওরশিপার অফ নেচার, প্রকৃতির পূজারী। প্রকৃতিকে তিনি অনেক সার্থকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তার কবিতার মধ্য দিয়ে। এবং তিনি যে শুধু প্রকৃতিকে উপস্থাপন করেছেন বিষয়টা এরকম নয়, তিনি জীবনকে উপস্থাপন করেছেন। সাধারণ মানুষের জীবন, সরল জীবন, অতি সাধারণ জীবন, একেবারে কৃষকদের থেকে শুরু করে রাখালদের জীবন, এই সমস্ত জীবনগুলো কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি গ্রামের যে প্রকৃতি, সেই প্রকৃতিটাকে তিনি উপস্থাপন করেছেন। তিনি আসলে চেষ্টা করেছেন যাতে তিনি ইংল্যান্ডের যে নিসর্গ, সে নিসর্গটাকে তিনি উপস্থাপন করতে পারেন, এবং তিনি তার প্রকৃতি সম্পর্কে সংজ্ঞাও তিনি দিয়েছেন। এবং 1798 সালে যখন তিনি লিরিক্যাল ব্যালাডস যেটি প্রকাশ করলেন, এর আগ পর্যন্ত যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, সেই নিও ক্লাসিক্যাল পিরিয়ডে কিন্তু ইংলিশ সাহিত্যের বৈশিষ্ট্যগুলো একরকম ছিল। সাধারণত নিও ক্লাসিক্যাল যুগের অন্তত একটা সময় পর্যন্ত, নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা একটা দীর্ঘ পিরিয়ড, 1702 থেকে 1798 সাল, একটা লং টাইম, 96 ইয়ার্স। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একটা দীর্ঘ সময় কিন্তু আসলে ইংরেজি সাহিত্য ছিল একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, এবং সাধারণ মানুষের পর্যায়ে কিন্তু ইংরেজি সাহিত্যটা ছিল না। ইংরেজি সাহিত্য আসলে অনেকে মনে করে থাকেন যে কনফাইন্ড টু দ্য ড্রয়িং রুম অফ আপার ক্লাস পিপল। আপার ক্লাস পিপলদের একেবারে ড্রয়িং রুমের মধ্যে যেন ইংরেজি সাহিত্যটা বন্দী হয়ে গিয়েছিল নিও ক্লাসিক্যাল পিরিয়ডে একটা সময় পর্যন্ত। অবশ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ডের শেষের দিকে এসে উইলিয়াম ব্লেক বা টমাস গ্রে, জো টমসন, জেমস টমসন, এরা কিন্তু ইংরেজি সাহিত্যকে কিছুটা লিবারেট করার চেষ্টা করেছেন, মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, এবং তারা কিন্তু সাধারণ মানুষের কথা, প্রকৃতির কথা কবিতায় উপস্থাপন করার চেষ্টা করেছেন। এই জন্য এই তিনজন কবিকে, উইলিয়াম ব্লেক, টমসন এবং টমাস গ্রেকে অনেকে প্রিকার্সর অফ রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিক পোয়েট্রি মনে করে থাকেন। কিন্তু রোমান্টিক যে মুভমেন্ট সেটা কিন্তু আসলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মধ্য দিয়ে শুরু হয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হাত ধরেই শুরু হয়েছে। 1798 সালে তিনি যখন লিরিক্যাল ব্যালাডটা পাবলিশ করলেন, এবং সেই লিরিক্যাল ব্যালাডস এর মধ্যে তিনি কিন্তু তার ঘনিষ্ঠ বন্ধু এস.টি. কোল্ড্রিজের কিছু কবিতা যদিও তিনি সেখানে সন্নিবেশিত করেছেন, কিন্তু বেশিরভাগ কবিতা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা ছিল। এবং সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু এই কবিতার মধ্য দিয়ে তিনি কিন্তু আসলে মূলত ইংরেজি সাহিত্যকে লিবারেট করার চেষ্টা করেছেন, ইংরেজি সাহিত্যে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করতেন যে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পোয়েট্রি শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল। এ পোয়েট শুড রাইট নট ফর দ্য poets. A poet should write not for the extraordinary people. A poet should not write only for the educated people. A poet should write for the common people, and that is actually the reflection. That is actually the philosophy of William Wordsworth. And William Wordsworth had expressed his philosophy in preface to the lyrical ballads that had been published in 1800. And he had also given the characteristics of the poet. And according to him, a poet is a man speaking to men, and a poet is a man who will speak to the men in a very intelligible language, so that the people will understand the language expressed in poetry. So William Wordsworth, in this way, tried to revolt against the established tradition of the poetry during the neoclassical period. And as William Wordsworth had started a new type of poetry, and other poets during this period had followed William Wordsworth, S.T. Coleridge, Shelley, Keats, Byron. So though these five great poets had the distinctive characteristics among themselves, but one common characteristic is that all these poets had tried their level best to write in a more intelligible language in comparison to the neoclassical period.
So, William Wordsworth is considered to be actually a very much extraordinary poet of English literature, a very widely quoted poet also. Now, William Wordsworth had his uh, philosophy of nature. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার নিজের মতো করে প্রকৃতির যে ব্যাপারে তার যে দর্শন, সেই দর্শনটাকে তিনি উপস্থাপন করেছেন। তিনি মনে করেন যে প্রকৃতি হচ্ছে মানুষের বন্ধু, এবং প্রকৃতি কখনো বিট্রে করে না, প্রকৃতি কখনো মানুষকে অ্যাভয়েড করে না, এবং তিনি তার পাঠকদেরকে তিনি আহ্বান জানিয়েছেন প্রকৃতির বন্ধু হওয়ার জন্য, প্রকৃতির পূজারী হওয়ার জন্য, যে প্রকৃতি সবসময় তার সাথে থাকবে, প্রকৃতি সবসময় তার জন্য একটি সোলেস। এবং তিনি মনে করেন যে নেচার ইজ দ্য গার্ডিয়ান, ইজ দ্য টিচার, and nature will always give solace to the lover of nature. It is actually the philosophy of William Wordsworth regarding nature. And William Wordsworth also believed that if a person visits a most beautiful place in the midst of nature, that memory will be a source of pleasure for that person all the time. যে একজন মানুষ যদি কোনো এক জায়গায় বেড়াতে যায় এবং সে বেড়াতে গেলে প্রকৃতির মধ্যে, তো সেটি শুধু তৎক্ষণাৎ তাকে আনন্দ দেবে ব্যাপারটা এরকম না, তখন তো তাকে আনন্দ দিবেই, বরঞ্চ সে যদি প্রকৃতি থেকে চলেও আসে তারপরেও কিন্তু সে মানে একটা আনন্দ পাবে স্মৃতি হিসাবে। এবং এটি কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি প্রকৃতি সম্পর্কে তার যে দর্শন। এবং তিনি প্রকৃতি সম্পর্কে আরো কিছু কথা বলেছেন। তিনি বলেছেন প্রকৃতি শৈশবে এক রকমের আনন্দ দেয়, সেটাকে অ্যানিম্যাল প্লেজার তিনি বলেছেন। একটা শিশু প্রকৃতির মাঝখানে, পশু পাখিরা যেরকম স্বাধীনতার আনন্দ পায়, একজন শিশু বা কিশোর প্রকৃতির মাঝখানে সে আনন্দ পায়। যদিও এটি আসলে গ্রামের শিশুদের ক্ষেত্রেই বলা হচ্ছে, শহরের শিশুদের ক্ষেত্রে এই সুযোগটা থাকে না। তারুণ্যে তিনি মনে করেন যে সেটা হচ্ছে পেইন্টার্স প্লেজার, যে তারুণ্যে প্রকৃতির মাঝখানে মানুষ আসলে একজন পেইন্টার যেরকম প্রকৃতির মাঝখানে সৌন্দর্য খুঁজে পায়, শুধু তারুণ্যে প্রকৃতির মাঝখানে প্রত্যেক পাঠকই শুধুমাত্র সুন্দর, প্রত্যেক মানুষ বা প্রত্যেক প্রকৃতিপ্রেমী প্রকৃতির মাঝখানে সৌন্দর্য খুঁজে পাবে। এটিকে তিনি পেইন্টার্স প্লেজার বলেছেন। আর বার্ধক্যে তিনি মনে করেছেন যে প্রকৃতিতে একটি ফিলোসফিক্যাল প্লেজার পাওয়া যাবে, ফিলোসফিক্যাল দার্শনিক আনন্দ। প্রকৃতির তখন তার কাছে একটি অর্থ হিসেবে ধরা দেবে, প্রকৃতির মাঝখানে তিনি অর্থ খুঁজে পাবেন। প্রকৃতির মাঝখানে অনেক সময় দেখা যাবে যে পাহাড়ের শব্দ, পাহাড় থেকে যে ঝর্ণার বয়ে যাওয়া শব্দ, সেটাকে হয়তো তার কাছে পাহাড়ের কান্না বলে মনে হবে, অথবা নদীর বয়ে যাওয়া শব্দটা মানবতার কান্না বলে মনে হতে পারে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে প্রকৃতির যে প্রতি যে ভালোবাসা সম্পর্কিত ধারণা, সেই ধারণাটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে শৈশবে বা কৈশোরে, যেটাকে আমরা অ্যানিম্যাল প্লেজার বলে থাকি। একজন ঠিক সেরকম আনন্দ পাবে যে আনন্দটা প্রকৃতির মাঝখানে পশু পাখিরা পেয়ে থাকে, স্বাধীনতার আনন্দ। একটি হরিণ যেরকম প্রকৃতির মাঝখানে দুরন্তভাবে দৌড়াতে থাকে, একটা গ্রামের শিশু বা কিশোর প্রকৃতির মাঝখানে সেভাবেই স্বাধীনতার আনন্দ খুঁজে পায়। আর তারুণ্যে প্রকৃতির মাঝখানে পেইন্টার্স প্লেজার, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার যে ব্যাপারটা, শুধুমাত্র প্রকৃতির মাঝখানে তখন নেতিবাচক কোনো কিছু না, প্রকৃতির মাঝখানে আর কোনো অর্থ খুঁজে পাওয়ার ব্যাপার নাই, শুধুমাত্র আউটওয়ার্ড বিউটি, এবং সেই আউটওয়ার্ড বিউটিতে সে পাবে। আর বার্ধক্য হচ্ছে ফিলোসফিক্যাল প্লেজার, প্রকৃতির মাঝখানে দার্শনিক সত্যটা, এটা বার্ধক্যেই মানুষ খুঁজে পায়। কবি যেরকম বার্ধক্যে সেটি উপলব্ধি করতে পেরেছেন, খুঁজে পেয়েছেন। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আসলে অনেক কবিতা আছে, যে কবিতাগুলো অসাধারণ কবিতা। তার একটি কবিতা প্রেলিউড, যেটি যদিও অনার্স পার্ট 1 থেকে মাস্টার্স পর্যন্ত সিলেবাস এখন পড়ানো হয় না, কিন্তু এটি কিন্তু তার শৈশবের এবং কৈশোরের যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাকে উল্লেখ করে তিনি এই কবিতাটা লিখেছেন। এবং এটি একটা অসাধারণ কবিতা, যদি কারোর পড়ার সুযোগ হয়ে থাকে তাহলে তোমরা পড়ে দেখবে যে প্রেলিউড কবিতাটা, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার ককার মাউথে যে তিনি বেড়ে উঠেছেন, সেখানকার যে প্রকৃতির বর্ণনা দিয়েছেন, নিসর্গের বর্ণনা দিয়েছেন, এবং তার যে শৈশব এবং কৈশোরের অভিজ্ঞতাগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তবে সিলেবাসে যে সমস্ত কবিতাগুলো আছে, যেমন অনার্স পার্ট 1-এ আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড, এবং সেটি একটা অসাধারণ কবিতা, যে কবিতার মধ্যে আসলে কবি কোনো এক জায়গায় বেড়াতে, যে পাহাড়ি এলাকায় বেড়াতে, যে সেই পাহাড়ি এলাকায় ড্যাফোডিল ফুল দেখে তিনি মুগ্ধ হয়েছেন, এবং সেটি কিন্তু তিনি তার আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন সুন্দর করে, সার্থক করে, যেটি অনার্স পার্ট 1-এ পড়ানো হয়। এরপরে আমরা অনার্স পার্ট 2-তে অনেক কবিতা, যেমন লন্ডন 1802, যেটা খুব অসাধারণ কবিতা, আমি পরবর্তীতে পড়াবো এই কবিতাটা। এবং সেই কবিতাটাতে তিনি জন মিল্টনকে তিনি মনে করছেন, তার অবদানকে তিনি মনে করছেন ইংল্যান্ডের জন্য, ইংলিশ সোসাইটিতে তার অবদান, অথবা তার যে টিনটান অ্যাবি, এটি অসাধারণ কবিতা, মাস্টারপিস মনে করা যেতে পারে। এবং 160 লাইনের এই কবিতার মধ্যে কিন্তু তিনি প্রকৃতির যে সংজ্ঞা দিয়েছেন, প্রকৃতির ব্যাপারে তার যে দার্শনিক সত্য উপস্থাপন করেছেন, প্রকৃতি সম্পর্কে বিস্তৃত বর্ণনা করেছেন। এবং তিনি টিনটান অ্যাবিতে বেড়াতে যাওয়া, 5 বছর আগে বেড়াতে যাওয়া, 5 বছর পরে বেড়াতে যাওয়ার মধ্যে কি ধরনের পার্থক্য অনুভব করতেছেন, সেটি তিনি অনুভব করতেছেন। তার সিস্টারকে, তার বোন দরজাকে তিনি কিছু আহ্বান করছেন, সেটি। দ্য ইমর্টালিটি ওড কবিতাটি আরেকটি অসাধারণ কবিতা, যেখানে তিনি হেভেনলি একটি প্লেজার তিনি খুঁজে পাচ্ছেন প্রকৃতির মাঝখানে, ডিভাইন প্লেজার। এবং সেই ডিভাইন প্লেজারটাকে তিনি, যেটাকে আমরা প্রি এক্সিস্টেন্স থিওরি, পূর্ব অস্তিত্ববাদ, সেটিকে তিনি কিন্তু এই দি ইমর্টালিটি ওড কবিতার মধ্যে
এটিও একটি 200 লাইনের একটা কবিতা, এবং সেখানে সেই কবিতার মধ্যে তিনি আসলে পৃথিবীতে মানুষ এসেছে স্রষ্টার কাছ থেকে, সেটি তিনি স্মরণ করছেন, এবং যার কারণে শিশু এবং কিশোরেরা তারা মানে প্রকৃতির মাঝখানে যে ডিভাইন প্লেজারটা পায়, যত মানুষ বড় হতে থাকে তত কিন্তু সেই ডিভাইন প্লেজারগুলো সে আর পায় না। এবং এই যে তাত্ত্বিক যে বিশ্লেষণ, এই বিশ্লেষণটা তিনি কিন্তু দ্য ইমর্টালিটি ওর কবিতার মধ্যে তিনি দিয়েছেন। অথবা তার যদি মাইকেল কবিতাটা আমরা দেখি, সেই মাইকেল কবিতাটা কিন্তু এক গ্রামের একটি মানে রাখাল শেফার্ড মাইকেল এবং তার পরিবারের বর্ণনা, এবং তারা প্রকৃতি থেকে দূরে চলে যাওয়ার কারণে, প্রকৃতি থেকে ডিসকানেক্টেড হয়ে যাওয়ার কারণে তার যে ছেলে লুক কিভাবে বিপর্যস্ত হয়ে গেল, কিভাবে বিপদগামী হয়ে গেল। এবং এখানে তিনি দেখেছেন যে প্রকৃতির একটি হিলিং পাওয়ার আছে, প্রকৃতি মানুষকে অনেক বেশি ভালো রাখতে পারে, প্রকৃতি মানুষকে গাইড দিতে পারে। এই যে ফিলসফিগুলো, এই ফিলসফিগুলো তিনি কিন্তু তার এই যে মাইকেল কবিতার মধ্যে তিনি উল্লেখ করেছেন। তো এইভাবে আসলে অনেক কবিতাই বলা যেতে পারে, যে কবিতাগুলো আসলে ওয়ার্ডসওয়ার্থ, সলিটারি রিপার তার একটা বিখ্যাত কবিতা যেখানে একটা মিউজিয়াম হয়েছে, সলিটারি রিপারকে তিনি দেখেছেন নিঃসঙ্গ কর্তনকারীকে দেখে ওয়ার্ডসওয়ার্থের যে অনুভূতি, সেই অনুভূতি ওয়ার্ডসওয়ার্থ উপস্থাপন করেছেন। তো এই কবিতাগুলোর মধ্য দিয়ে আসলে ওয়ার্ডসওয়ার্থকে চিনতে পারা যায় যে ওয়ার্ডসওয়ার্থ একজন প্রকৃতির কবি, মানুষের কবি, কমন পিপলের কবি, অতি সাধারণ জীবনের কবি। এবং সেই ইংল্যান্ডের সমাজের কথা বললেও আমরা কিন্তু আমাদের সমাজের একটা রিফ্লেকশনও তার কবিতার মধ্যে পাই। আমরা আমাদের প্রকৃতির রিফ্লেকশনও তার কবিতার মধ্যে পাই। আমাদের যে রাখাল কৃষকদের যে বর্ণনা, সেই ওয়ার্ডসওয়ার্থের কবিতার মধ্যে সেটা পাই। একজন কবি তার সার্থক কবিতার মধ্য দিয়ে অনেক দূর প্রান্তের পাঠকদেরকেও আসলে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো পড়লে আমরা আসলে সেটি অনুভব করতে পারি। ওয়ার্ডসওয়ার্থকে আমরা একজন ইংরেজ হিসেবে বিবেচনা করি না, ভিনদেশী হিসেবে বিবেচনা করি না, তাকে একজন আমাদের কবি হিসেবে আমরা মনে করি, এবং আমাদের জীবনের কবি, প্রকৃতির কবি, মানুষের কবি। এবং সেই কবিকে আমি আমার মানে আলোচনার মধ্য দিয়ে স্মরণ করার চেষ্টা করছি, এবং তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য।